হামজা, শমিত বা ফাহমিদুল এই যে এই লেভেলের প্লেয়ারদেরকে ম্যানেজ করতে রাইট, কাবরেরা কি কেপেবল? আমি ওই জায়গাতেই ওইটাই বললাম যে ক্যাপাবল না দেখেই কিন্তু আমি চাচ্ছি না যে তাকে আর এক্সটেনশন করা হোক। কিউবা মিচেল কি দলে রাখা যেত না? দেখেন, আপনি দলে রাখা যেত, দলে রেখে হয়তো সে বাদ দিয়ে দিত, তার থেকে দলে না থাকাই ভালো। হামজার সাথে আমাদের প্লেয়ারের পারফরমেন্স ডিফারেন্স অনেক, বিকজ হি নো হাউ টু পারফর্ম। ম্যানেজমেন্টের যারা রয়েছে তারাও কিন্তু এই 4 বছরে তার হিসাব নিকাশ, তার পারফরমেন্স সব কিছু মিলিয়েই কিন্তু আমার কাছে মনে হয় যে তাকে নেক্সট অ্যাসাইনমেন্টে তাকে নেবে কিনা সেইটা ডিসিশন দিবে। এশিয়ান কাপ কোয়ালিফাই যে দলটা নিয়ে খেলছি, ডেফিনেটলি এখানে হামজা, শমিত সময়ের মতো ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে মুরসালিন, রাকিব তারাও কিন্তু পারফর্ম করছে। কোন ফরমেশনে খেলবেন, আপনার স্ট্র্যাটেজি কী হবে, আপনার দলটা আসলে কিভাবে খেলবে, হ্যাঁ। সো আমার মনে হয় যে সে প্ল্যানটাই সে ঠিক করে করতে পারেনি। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে স্কোয়াড সে এক সময় দাঁড় করায়, সেখানে অনেক অনেক শাফলিং থাকে। লেস্টার সিটিতে সে অনেক ম্যাচ খেলেছে, কয়টা গোল করেছে, বাট ন্যাশনাল টিমে তার অলরেডি 4-5টা গোল হয়ে গিয়েছে। এমনি প্রথম যে প্রশ্নটা আপনার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে কাবরেরাকে অ্যাজ আ কোচ আপনি কিভাবে দেখেন? অ্যাজ এ কোচ আমি কিভাবে দেখি, যদি আমাকে মূল্যায়ন করতে বলেন কাবরেরাকে, লাস্ট 4 ইয়ার্স অলমোস্ট 4 বছরের মতো তার সময় ধরে কিন্তু সে এখানে কাজ করছে। তো অ্যাচিভমেন্ট, রেজাল্ট সব কিছু যদি আপনি বিবেচনা করেন, সেইখান থেকে যদি মূল্যায়ন করতে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ ভেরি আনসাকসেসফুল কোচ। আমি তার কোনো বড় কোনো সাকসেস দেখি না। হ্যাঁ, সাকসেস দেখি না এই কারণে তার সময় সে অনেক কিছুই করার সুযোগ পেয়েছে, লাইক সাফ ফুটবল পেয়েছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলেছে, এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে একটা স্ট্রং দলকে নিয়ে এসে কাজ করার সুযোগ পেয়েছে। সব কিছু মিলিয়ে যদি আপনি আমাকে বলেন, আমার কাছে মনে হয়েছে যে জাতীয় দলের ক্ষেত্রে যতটা সময় সে পেয়েছে তার তুলনায় কিন্তু তার সাকসেসের জায়গাটা খুবই কম। এবং যদি আপনি দেখেন অনেকগুলি ম্যাচ সে ডাগ আউটে ছিল, সেইখানে যদি আপনি তার স্টার্ট দেখেন, সেখানে মনে হচ্ছে যে ম্যাচ জয়, ড্র বা হারের যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করেন, সেখানেও সে অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং একটা জাতীয় দলে আপনি অনেক দিন ধরে আপনি কিন্তু সুযোগ পাবেন না। ইটস নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই। হ্যাঁ, জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আপনাকে অনেক সময় দেওয়া হবে না, খুব কম সময়ের ভিতরে জাতীয় দলকে আপনি অর্গানাইজ করবেন, সেখানে আপনি কম সময়ের ভিতরে বেশি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন। তো সেই জায়গা থেকে যদি মূল্যায়ন করতে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে কাবরেরা তেমন কোনো কিছু করে দেখাতে পারেনি। যদি মার্কিং করতে বলা হয় 10-এ, তাহলে কাবরেরাকে আপনি কত দেবেন? 10-এ 5 দিব এই কারণ আপনি যদি দেখেন 2022-এ সে বাংলাদেশ দলের সাথে ইনক্লুড হয়েছে, যে এখন 2026, অলমোস্ট 4 বছর পেরিয়ে 5 বছরে তার কন্ট্রাক্ট চলে আসছে। আবার এই বছরই এই মার্চেই তার কন্ট্রাক্ট রিনিউ করারই রয়েছে। বাট আই হোপ সেটা না হোক, আমি চাই আর কি। হ্যাঁ, কারণ এই কারণে বললাম, কারণ আমাদের দলের যে স্ট্রেংথ বেড়েছে, আপনি যদি দেখেন আমরা যে এশিয়ান কাপ কোয়ালিফাই যে দলটা নিয়ে খেলছি, ডেফিনেটলি এখানে হামজা, শমিত সময়ের মতো ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে মুরসালিন, রাকিব তারাও কিন্তু পারফর্ম করছে। হ্যাঁ, এই দলকে কিন্তু দল হিসাবে খেলানোটা, এবং এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা যে গ্রুপে ছিলাম, সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা একদম 1-2 এর ভিতরে থাকবো। হ্যাঁ, যদিও আমরা 3-এ রয়েছি 5 পয়েন্ট নিয়ে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা রেচে থাকাটা উচিত ছিল। হ্যাঁ, তো সেইখান থেকে এবং যেটা হয় যে দলে যখন অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকবে, আপনার একটা প্লেইং স্টাইল তৈরি করতে হবে। হ্যাঁ, কোন ফরমেশনে খেলবেন, আপনার স্ট্র্যাটেজি কী হবে, আপনার দলটা আসলে কিভাবে খেলবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে সে প্ল্যানটাই সে ঠিক করে করতে পারেনি। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে স্কোয়াড সে এক সময় দাঁড় করায়, সেখানে অনেক অনেক শাফলিং থাকে। এবং আমার কাছে মনে হয় যে যারা কিছু ট্যালেন্টেড প্লেয়ার, তারা আসলে অ্যাবসেন্স থাকে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কোচ কাবরেরা তার প্লেয়ার সিলেকশনের জায়গা থেকে সবসময় সঠিকভাবে সেই মূল্যায়নটা করতে পারেনি। যদি আপনি বলেন আপনি আশা করছেন কাবরেরার কন্ট্রাক্ট যাতে রিনিউ করা না হয়, কিন্তু ভেতরকার খবর আসলে কি বলে, তার কন্ট্রাক্ট কি রিনিউ করা হতে পারে? না, ভেতরের খবরটা তো আমি বলতে পারবো না, এটা তো ভেতরের খবরই। বাট আমরা বাইরে থেকে যতটুকু জানি যে একটা দল বলছে কন্ট্রাক্ট করবে, আবার একটা দল চাচ্ছে না কন্ট্রাক্ট হোক। ইজ ডিপেন্ড অন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট কিন্তু আপনি জানেন যে তাবিদ আউয়াল ভাই নিজেই প্রেসিডেন্ট। হ্যাঁ, সভাপতি নিজেই কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তো সেখান থেকে সে আসলে আমার কাছে মনে হয় যে বড় দায়িত্বটা কিন্তু তার কাছেই থাকবে। 31শে মার্চের পর কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো তারপরে কিন্তু চিন্তাটা কিন্তু তাকেই করতে হবে। ম্যানেজমেন্টের যারা রয়েছে, তারাও কিন্তু এই 4 বছরে তার হিসাব নিকাশ, তার পারফরমেন্স সব কিছু মিলিয়েই কিন্তু আমার কাছে মনে হয় যে তাকে নেক্সট অ্যাসাইনমেন্টে তাকে নেবে কিনা সেইটা ডিসিশন দিবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে একটা জাতীয় দল 4 বছর যখন হয়ে যাবে, ওখানে যদি বড় কোনো সাকসেস না থাকে, তখন আসলে এই কোচকে আবার চয়েস করাটা আসলে
কোন রকমের আসলে মানে কি হবে সেটা তো তারাই বলতে পারবে। বাট আমার কাছে যদি অ্যাজ এ ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো যে কাবরেরাকে এই মুহূর্তে আসলে আমার মনে হয় না জাতীয় দলের ক্ষেত্রে কোনো রকমই দরকার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেটা বলেছি যে দলের যে স্ট্রেংথ রয়েছে, একজন এমন কোচ লাগবে যে কোচ কিনা এই দলটাকে একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারবে। কারণ এখানে হামজা শমীদদের মতো প্লেয়ার রয়েছে, আপনি জানেন মানে হামজা শমীদ বা ফাহমিদুল এই যে ফাহমিদুল, এই জায়ান, লেভেলের প্লেয়ারদেরকে জায়ান রয়েছে। ম্যানেজ করতে রাইট। কাবরেরা কি কেপেবল? আমি ওই জায়গাতেই ওইটাই বললাম যে ক্যাপাবেল না দেখেই কিন্তু আমি চাচ্ছি না যে তাকে আর এক্সটেনশন করা হোক, তাকে আর রেনিউ করা হোক। হ্যাঁ, তাকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মানে এই 31 মার্চ পর্যন্তই, এবং এটা কিন্তু প্রেসিডেন্ট নিজেও বলেছে যে 31 মার্চ পর্যন্ত তাকে আমরা রাখছি, তারপরে তার ব্যাপারে আমরা ডিসিশন দেবো। বাট ভিতরের কি আসলে খবর সেটা তো আমরা আসলে পরে জানতে পারবো। বাট আমার কাছে মনে হয় যে তাকে রাখাটা ঠিক হবে না। কাবরেরার পরে আসলে বাংলাদেশ দলের কোচ হিসেবে আপনি কাকে যোগ্য মনে করছেন? না, কাকে যোগ্য মনে করছি, দেখেন কোচ পাওয়াটাও কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। ভালো কোচ, হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু একজন ভালো কোচ মিলাতে পারবেন না। কারণ ভালো কোচরা কিন্তু দেখবেন যে সবসময় কিন্তু তার এঙ্গেজ থাকে, হ্যাঁ, এঙ্গেজ থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা বিভিন্ন রকমের কাজে কিন্তু তারা জড়িত থাকে। স্পেশালি দেখেন জাতীয় দলের ক্ষেত্রে যেটা হয় যে কোচ ফ্রি না থাকলে আপনি এখানে ইনক্লুড করাটা খুব টাফ। কারণ বিশ্বের সব ভালো কোচেরাই কিন্তু ক্লাব ওরিয়েন্টেড বা ক্লাব রিলেটেড জায়গাগুলিতে কিন্তু ইনক্লুড হয়েছে। তো সেখান থেকে ভালো কোচ চুজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা রিসার্চ করা উচিত যে এই মুহূর্তে কোন ভালো কোচ সারা পৃথিবীতে কারা ফ্রি রয়েছে, ফ্রি এজেন্ট রয়েছে, হ্যাঁ, ওই ডাটাগুলি কালেকশন করে ওখান থেকে হয়তো একজন ভালো কোচ চুজ করলে আমার কাছে মনে হয় ভালো হবে। আর যদি লোকাল কোচ দেন, আমাদের এখানে অনেক লোকাল ক্যাপাবল কোচও রয়েছে, হ্যাঁ। তো আসলে আমি জানি না ফরেন কোচ দিবে কিনা বা লোকাল কোচ দিবে কিনা বা আদৌ কাবরেরাকে আবার রাখবে কিনা। তো সব কিছু ডিপেন্ডস করে আসলে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি তাদের উপরে। বাট আমি মনে করি ন্যাশনাল টিম কোচ সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কারণ কোচ একজন আনলেই হবে না, কিন্তু তার ক্যাপাবিলিটি, আপনি যেটা বলেছেন যে তার ক্যাপাবিলিটি থাকতে হবে একটা জাতীয় দলকে হ্যান্ডেল করার মতো। এবং এই মুহূর্তে আমাদের জাতীয় দলটা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের যে প্লেয়ার রিসোর্স রয়েছে, ওই প্লেয়ারের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু কোচকে আপনাকে নিয়োগ দেবে। বিকজ আপনি যখন হামজা চৌধুরীকে কোচিং করাবেন, ডেফিনেটলি আপনার ওই লেভেলের একজন কোচ লাগবে, যে লেস্টার সিটিতে খেলে এসেছে। অবশ্যই। সুতরাং ক্যাবরেরা তো আসলে ওই হামজার মতো প্লেয়ারদেরকে আসলে কীভাবে মাঠে ইউটিলাইজ করবে, কীভাবে মাঠে তার পারফরমেন্সের গ্রাফটা আপস অ্যান্ড ডাউন হলে ওইটা সে রিড করে তাকে তার পারফরমেন্সের জিনিসটা ধরিয়ে দেবে, ওই লেভেলের কোচ না। সুতরাং আমি চাচ্ছি ওই লেভেলের একজন কোচ, সেখানে হয়তো হামজা চৌধুরীরও আপনি পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, পরামর্শ নিয়ে কিন্তু আপনি কোচ সিলেক্ট করতে পারেন। এটা আমি খারাপ কিছু দেখছি না, কারণ হামজা ইজ ভেরি ক্যাপাবল প্লেয়ার, ইজ ভেরি এক্সপিরিয়েন্স, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, সে অনেক কিছু জানে। সুতরাং তার সাথেও ডিসকাশন করা যেতে পারে। তো এই যে কাবরেরার যে আমি বলবো কাবরেরার পারফরমেন্সের অ্যাজ আ কোচ যে ডাউনফল, তারপরেও কাবরেরাকে অ্যাজ কোচ হিসেবে যে রাখা হচ্ছে, এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা? কেন আসলে বাফুফে অন্য কোনো কোচের কথা চিন্তা করছে না? দেখেন, সিন্ডিকেটের থেকে বড় প্রবলেম, একজন কোচ যখন আপনি কন্ট্রাক্ট করবেন তো ডেফিনেটলি একটা কিন্তু টাইম ডিউরেশন থাকে, হ্যাঁ। তো ওর ভিতরে আবার আপনি স্যাক করতে গেলে তখন কিন্তু আপনাকে তার পুরো স্যালারিটাই কিন্তু তাকে আপনার ক্যারি করতে, সব কিছু এখানে অনেক কিছু কিন্তু রিলেটেড থাকে অনেক কিছু। তো চাইলেই আপনি আবার একজন কোচকে আপনি যখন তখন বাদ দিতে পারবেন না। বাট আবার আপনার টিমের রেজাল্টের কারণে আপনি আবার ওইটাকেও কিন্তু আপনি একটা পাশ কাটিয়ে কিন্তু আপনি স্যাক করতে পারবেন। সারা পৃথিবীতেই এটা হয়, হ্যাঁ। অনেক বড় বড় কোচকে দেখবেন যে 1 মাসের ভিতরে স্যাক করে দেওয়া হয়, হ্যাঁ, স্পেশালি ক্লাব ফুটবলে, এবং জাতীয় দলও হয়। তো সেখানে আপনি যেটা বলছেন কাবরেরাকে কেন রাখা হয়নি, কাবরেরাকে রাখা উচিত হয়নি, এটা অনেক আগে থেকে আমি বলেছি। ইন্ডিয়ার ম্যাচের আগে কিন্তু একটা বড় গ্যাপ ছিল 3 মাসের, তখনই আমি বলেছিলাম যে ওই সময়টাও কিন্তু বাংলাদেশ একজন কোচ নিয়োগ দিতে পারতো, হ্যাঁ। বাট যেটা হয়েছে যে এশিয়ান কাপ কোয়ালিফাই একদম মেইন পর্বের লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু তাকে দেখবে এরকম ফুটবল ফেডারেশন থেকে কিন্তু একটা কথা ছিল। তো সেইটা হয়তো তারা করেছে। বাট আমার কাছে মনে হয়েছে যে কাবরেরাকে রাখার কোনো যুক্তি আমি কোনো দিক থেকেই দেখি না। মানে একটা দুইটা পয়েন্টও যদি বলেন যে এই দুইটা পয়েন্টের কারণে আপনি হয়তো তাকে রাখবেন, ওই পয়েন্টগুলো আমি খুঁজে পাই না যদি ব্যক্তিগতভাবে বলেন। এবারেই যদি আপনি দেখেন যে স্কোয়াডটা সে দিয়েছে, হ্যাঁ, ইটস ভেরি আনফর্চুনেট। আপনি যখন 35 প্লেয়ার্সের একটা লিস্ট দিবেন, ওকে ফাইন, আপনি দিতেই পারেন, সারা পৃথিবীতে প্লেয়ার কোচরা বা কোচিং স্টাফরা একটা লিস্ট দেয়। বাট সেখান থেকে আপনি অনেক দিন পরে আপনি গোলকিপার জিকোকে ডেকেছেন, রাইট, ডেকে আবার আপনি 28 প্লেয়ার্সের ভিতরে তাকে রাখেননি, এবং তার জায়গায় আপনি ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার নিয়েছেন, যে কিনা ওই মানে লিগের 7 নম্বর দলে। আমি এটা ছোটো করে দেখছি না, বাট আপনি জিকোর মতো প্লেয়ারকে, যে কিনা সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার, জাতীয় দলকে লম্বা একটা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছে, তাকে ডেকে আবার
আপনি ক্যাম্পে না উঠিয়ে আবার বাদ দিয়ে জিকো দিলেন। আসলে কেন এত উপেক্ষিত, তাকে নিয়ে আসলে কাবরেরার সমস্যাটা কোথায়? এইটা আমার কাছে মনে হয় যে যারা গণমাধ্যম বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের একদম খোলাসা করা উচিত যে হোয়াটস দ্য প্রবলেম জিকো। আপনি ডাকলেন আবার বাদ দিয়ে দিলেন, আবার বলছেন যে তার পারফরমেন্স ভালো না, মানে আমি কোনো কিছু মিল পাচ্ছি না এখানে। আবার আপনি দেখেন বসুন্ধরা কিংসে সে রেগুলার খেলছে, রেগুলার খেলার পর আবার বসুন্ধরা কিংসের সেকেন্ড কিপারকে আপনি নিচ্ছেন, মেইন কিপার যে খেলছে তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে আমি এইটা কোথাও দেখিনি। হ্যাঁ, আপনি যদি পৃথিবীর জাতীয় দলগুলি যদি দেখেন, হ্যাঁ, লাইক আপনি যে ব্রাজিলের কথাই বলেন, এলিসনকে আপনি ডেকেছেন, তার সেকেন্ড কিপারকে আপনি রেখেছেন বা এলিসনকে বাদ দিয়ে দিয়েছেন। এটা তো ব্রাজিল কখনো করবে না। আর্জেন্টিনা লাইক এমিলিয়ানো মার্টিনেস, হ্যাঁ, তাকে আপনি বাদ দিয়ে সেকেন্ড কিপারকে তো আপনি নিতে পারবেন না। হ্যাঁ, সুতরাং আমি আসলে এর সিস্টেমটা বুঝি না। হ্যাঁ, তো আমি আসলে কোনোভাবেই কোনো সিস্টেমেই দেখি না যে কাবরেরা আসলে কোনোভাবেই সে নিজেই আসলে ওলটপালট করে ফেলে জিনিসগুলিকে। এটা তো প্লেয়ারদের জন্য কি একটা প্রেশার না? অবশ্যই বিগ প্রেশার, প্লেয়ারদের জন্য খুবই বড় প্রেশার। কারণ প্লেয়াররা নিজেরাও জানে না যে আমি 35 জনের স্কোয়াডে আছি, এখান থেকে আমাকে তো লিগের পারফরমেন্স দেখে আপনি স্কোয়াডে ডেকেছেন, আবার ট্রেনিং সেশন না দেখেই ওখান থেকে 7 জন প্লেয়ার বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা কেমন হলো না? আপনি একটা দুইটা ট্রেনিং সেশনের পর হয়তো তাদেরকে বাদ দিতে পারতেন, বাট আপনি আবার এটাও করতে পারতেন, ডাইরেক্ট 28 জন প্লেয়ারকে আপনি ডাকতে পারতেন, ওই 7 জন প্লেয়ারকে কোনো দরকার ছিল না। সো আমি আসলে এই সিস্টেমটা আমি প্রসেসটা ওনার বুঝি না, উনি আসলে কী করতে চায়। তো সেইখান থেকে বলবো যে এই সিস্টেমগুলি চেঞ্জ করা উচিত। ইটস নট অনলি কাবরেরাকেও আমি মনে করি যে এই কোশ্চেনগুলি করা উচিত, এবং ন্যাশনাল টিম যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদেরও আমি মনে করি যে এই কাবরেরাকে এই কোশ্চেনের মাধ্যমে আনা উচিত যে তুমি 35 প্লেয়ার্স ডাকলা এখান থেকে, আবার কোনো ট্রেনিং সেশন বা না দেখেই 28 জন প্লেয়ার একবার একটা স্কোয়াড দিলা, এটা কারণটা কি? এগুলি ব্যাখ্যা জানা উচিত। কাবরেরার কাছে আসলে বাফুফের কেউ কি ব্যাখ্যা চেয়েছে কখনো, বা না চাইলেও কেন চাচ্ছে না? আমার কোশ্চেনটা ওখানেই। হ্যাঁ, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে যারা রয়েছে তারা অল আর ক্যাপাবেল। ওখানে এক্স ন্যাশনাল টিম প্লেয়ার রয়েছে, প্রেসিডেন্ট নিজেও ওই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। আমি জানি না আসলে তারা যখন মিটিংটা করে আসলে কি নিয়ে মিটিং করে, তারা আসলে কাবরেরাকে আদৌ কোনো কোশ্চেন করে কিনা। একা আসলে এই সিদ্ধান্তগুলি নেয় না? না, অবশ্যই নেয় না। এটা তো অবশ্যই যারা টিমের স্টাফ রয়েছে বা যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলি না, আদৌ আবার সে একাও নেয় কিনা এটাও আমি ঠিক জানি না। এটা তো ভিতরের খবর, আমি বলতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীর ফুটবল যেভাবে চলে আমরা মনে হয় একটু উল্টোভাবে চলি, আমার কাছে যেটা মনে হয়। যার কারণেই দেখবেন যে আমাদের এত ভালো স্কোয়াড থাকার কারণে আমরা রেজাল্ট পাই না। আমরা হয়তো ইন্ডিয়াকে হারিয়েছি, সবাই হয়তো বাহাবা দিচ্ছে, বাট এটা তো আমাদের ইন্ডিয়াকে হারানোটা কি আসলে কাবরেরার কোনো কৃতিত্ব ছিল? না, অবশ্যই এখানে কাবরেরার কৃতিত্ব আমি দেখি না, কারণ যে প্যাটার্নে ফুটবল খেলে আমরা ম্যাচটা জিতেছি সেখানে কিন্তু অনেক ল্যাকিং ছিল। আমরা তো খুব ভালো ফুটবল ম্যাচ খেলে যে জিতেছি তা না, বাট মুখ্য বিষয় হলো জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। বাট খেলার যদি সিস্টেমটা দেখেন সেখানে কিন্তু আমরা ওই গোল দেওয়ার পরে সবাই কিন্তু ওই একটা গোল কীভাবে লিড নেব ওইটার পিছনেই কিন্তু আমরা লেগেছিলাম। মেইন ব্যাপার হলো যে পুরো যদি এশিয়ান কাপের পুরো পারফরমেন্স দেখেন সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা আরও ভালো করতে পারতাম। স্পেশালি যদি আপনি দেখেন যে ম্যাচটা আমরা হংকংয়ের সাথে 4-3 গোলে আমরা হোম ম্যাচে হারলাম, হ্যাঁ, 3-3 গোলে ম্যাচ ড্রয়ার পরে 30 সেকেন্ড খেলা ছিল, ওখানে আরেকটা গোল কনসিড করে ফেললাম। এই ভুলগুলি কিন্তু আপনাকে রিকভার করতে হবে। হ্যাঁ, এবং এই ভুলগুলি কিন্তু এই এশিয়ান কাপের ম্যাক্সিমাম ম্যাচেই হয়েছে। হ্যাঁ, আপনি গোল দিয়েছেন আবার সাথে সাথে গোল কনসিড করেছেন। নেপালের ম্যাচে যদি দেখেন 2-1 ম্যাচ জিততেছিলাম আমরা ফ্রেন্ডলি গেমে, হোমে একদম 11 একদম খেলা শেষ বাসে বাসবে, তখন আবার গোল কনসিড করে ফেলছি। সুতরাং এগুলি একজন ভালো কোচ আগে রিড করবে, এবং আমরা যে মোমেন্টে গোলগুলি কনসিড করি ওই মোমেন্টামগুলিকে কিন্তু আমরা এগুলিকে নিয়ে কাজ করা কম হয়, যার কারণে প্রত্যেকটা ম্যাচে গিয়ে সেম ভুলগুলি রিপিট হয়। তো এগুলি তো একজন কোচ যখন ভালো থাকবে তখন সেই ভুলগুলি কিন্তু বারবার হবে না। সুতরাং সেই জায়গাগুলি আমি মনে করি ফোকাস করে একজন ভালো কোচ যখন আপনি নিয়োগ দেবেন তখন কিন্তু সে প্লেয়ারদের স্ট্রেংথ, প্লেয়ারদের যে রিসোর্স রয়েছে, প্লেয়ারদের যে কোয়ালিটি রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সে তার খেলার সিস্টেমটা তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম তখন প্লেয়াররাও কিন্তু খেলে মজাটা পাবে। জিকোর মতো আমি যদি কিউবা মিচেলের কথা বলি, কিউবা মিচেল কি দলে রাখা যেত না? দেখেন, আপনি দলে রাখা যেত, দলে রেখে হয়তো সে বাদ দিয়ে দিত, তার থেকে দলে না থাকাই ভালো, আমি যেটা মনে করি। আপনি হলে কি করতেন? আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি কাউকে রাখেন তাকে আপনাকে কিছু না কিছু সুযোগ দিতে হবে। 2-3টা ট্রেনিং সেশন দেখেন, তারপরে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি লিগের পারফরমেন্স দেখে যেহেতু ডেকেছেনই, দ্যাট মিনস আপনার কোনো না কোনো প্ল্যান ছিল তাকে নিয়ে। তো প্ল্যান থাকলে তো অবশ্যই তাকে ট্রেনিং সেশনে তাকে সুযোগ দিবেন। আর যদি প্ল্যানই না থাকে তাহলে আপনার 35 প্লেয়ার্স আপনি ডেকে ওই স্কোয়াড বড় করে সবাইকে খুশি করার কোনো দরকার ছিল না। আমার কথাটা বুঝতে পারছেন কি জানি না, আপনি 35 জন প্লেয়ার ডেকেছেন, ওখান থেকে 7 জন প্লেয়ার বাদ দিয়ে দিয়েছেন, তো ওই 7 জন প্লেয়ারকে খুশি করার কোনো দরকার ছিল না। দ্যাট মিনস আপনি ওদেরকে আমার কাছে মনে হয় এক প্রকার ছোটো করেছেন এবং কনফিডেন্ট লেভেল আপনি ডাউন করে দিয়েছেন।
সো আপনি 28 প্লেয়ার্স নিয়ে ক্যাম্প স্টার্ট করতেন, আজকে যেমন ক্যাম্পে স্টার্ট হয়েছে 28 জন প্লেয়ার, এই 28 জন প্লেয়ারকে নিয়ে স্টার্ট করতেন, ওই 7 জন প্লেয়ারেরা স্কোয়াডে রাখার কোনো দরকার ছিল না। সুতরাং আমি মনে করি যে এই সিস্টেমগুলি আপনার পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ তো এই প্লেয়াররাও কিন্তু ডিমোরালাইজ হবে, প্লেয়ারদের পারফরমেন্সের প্রতিও কিন্তু। এবং আরেকটা বড় ব্যাপার হলো দেখবেন লিগে যারা পারফর্মার প্লেয়াররা অনেকেই অ্যাবসেন্স রয়েছে এখানে, হ্যাঁ, দলের সুযোগ পায় না। আপনি কিউবা মিচেলের কথা বলেছেন, কিউবা মিচেল হয়তো রিসেন্টলি সে একটা ক্লাব পেয়েছে, সে খেলবে, তার খেলা দেখে হয়তো আপনি তাকে কল করবেন। হ্যাঁ, এখানে আবার অনেক প্লেয়ার আছে পারফরমেন্স লিগে কোনো করেও নেই, তাদেরকেও আবার আপনি এখানে ডেকে ফেলেছেন, এই 28 জনের স্কোয়াডই রয়েছে। হ্যাঁ, আমি হয়তো নাম বলবো না, বাট এটা হয়তো আপনি খুঁজলে পাবেন, ওখানে কিন্তু অনেক প্লেয়ার আছে বেঞ্চে ছিল, তারা হয়তো খেলে নেই ম্যাচ, তারাও কিন্তু আছে, কিউবা মিচেল কিন্তু দলে নেই। তো এই ভুলগুলির কারণেই কিন্তু একের পর এক কিন্তু তাকে সমালোচনার ফেস করতে হচ্ছে। সুতরাং আমি বলবো যে এটা এই জিনিসগুলি থেকে বের হতে হবে এবং যারা পারফর্ম করে লিগে, হ্যাঁ, যারা লিগে পারফর্ম তারা তো অবশ্যই পারফর্ম করে জাতীয় দলে খেলার জন্য। হ্যাঁ, তাদের কিন্তু স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার জন্য। লাইক জিকো, আমি জিকোর কথায় বারবার এই কারণে বলছি, আরও অনেক প্লেয়ার আছে, লাইক গোলকিপার তুষার রয়েছে, পুলিশ এফসিতে খেলছে, দুর্দান্ত সিজন খেলছে, আপনি ডাকতে পারতেন, হ্যাঁ, কল করতে পারতেন, কারণ এরা তো আসলে জাতীয় দলে খেলার জন্যই কিন্তু ক্লাব ফুটবলে পারফর্ম করে। তো ব্যাপারটা হয়েছে যে জিকো কিন্তু এবার কনফিডেন্ট ছিল, জিকোকে যেদিন ডেকেছে জিকো কিন্তু হি ইজ ভেরি হ্যাপি, এবং আমরা সবাই খুশি হয়েছিলাম, কারণ জিকোকে ডাকার আমরা মনে করেছিলাম যে জিকো হয়তো এবার স্কোয়াডে থাকবে এবং স্টার্টিং 11-এ খেলবে, কারণ আপনি যাকে খেলাচ্ছেন মিতুল মার্মা, সবাই এটাই ভেবেছিল। মিতুল মার্মাকে আমি ছোট করছি না, মিতুল হি ইজ ভেরি কোয়ালিটি গোলকিপার, হ্যাঁ, অনেক পায়ে সুন্দর খেলতে পারে, বাট আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মিতুলের পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু গোলগুলি যেভাবে সে কনসিড করেছেন সেখানে কিন্তু তার অনেক ফল্ট ছিল। হ্যাঁ, তো আমি চাই মিতুলের সাথে সাথে তার কম্পিটিশন হিসেবে বা কম্পিটিটর হিসেবে জিকো যদি আসতো, তখন কিন্তু সিমিলার দুইটা গোলকিপার আপনি দাঁড় করাতে পারতেন। হ্যাঁ, আপনার যদি মিতুল ইনজুরি হয় আপনি জিকোকে ইউজ করতে পারতেন, লাইক জিকো খেলে জিকো ইনজুরি হলে মিতুলকে আপনি সাবস্টিটিউট হিসেবে খেলাতে পারতেন। সব কিছু মিলিয়ে আপনার প্ল্যান থাকতে হবে, এবং আপনি শ্রাবণকে ডেকেছেন, আপনি পরে ব্রাদার্সের গোলকিপারকে ডেকেছেন, আপনি ওদেরকে কিন্তু খেলাতে পারবেন না। আমি যদি চ্যালেঞ্জ করি বলে আপনি কিন্তু ওদেরকে খেলাবেনও না, হ্যাঁ, আপনি মিতুলকে দিয়ে স্টার্ট করাবেন। সুতরাং মিতুলের কম্পিটিটর হিসেবে কিন্তু আপনি জিকোকে নিতে কিন্তু তখন কিন্তু আপনি যে দুজন থেকে যে কোনো একজন খেলার মতো আপনার অবস্থা তৈরি হতো। হ্যাঁ, সুতরাং আমি আসলে তার প্রসেস সম্পর্কে আমি আসলে একদমই জানি না, তার প্ল্যান সেই বলতে পারবে, এবং আমি যেটা বললাম যে এই প্রসেস থেকে বের হতে হবে। আপনার কি মনে হয় এই সব কিছুর বাইরে এসে আজকে যে ক্যাম্প শুরু হলো, এই 28 জনের যে দলটা ওভারঅল আপনার কি মনে হচ্ছে আসলে এই দলটাকে নিয়ে? দেখেন, এখান থেকে তো 23 জনের স্কোয়াড যাবে মূল, যখন ভিয়েতনামে যাবে 20 তারিখে, তো এখান থেকে আরও কিছু প্লেয়ার বাদ পড়বে। মেইন ব্যাপার হলো যে এখন আমি হয়তো বলবো কাকে নিলে ভালো হতো বা কাকে নিলে ভালো হতো, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু দেশটা আমাদের, আমরা একদম সর্বোচ্চ পর্যায়ে চেষ্টাটা করবো, যেহেতু আমাদের লাস্ট ম্যাচ সিঙ্গাপুরের সাথে, এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু আর কোনো ম্যাচ নেই। হ্যাঁ, সো এই ম্যাচটা দিয়ে যদি জয় দিয়ে শেষ করতে পারেন আপনার 8 পয়েন্ট হবে, আপনার কাছে কিন্তু এখন 5 পয়েন্ট আছে, তখন হয়তো আপনি আবার আমরা একটা শেষটা ভালো করতে পারবো। হ্যাঁ, যদিও টাফ ম্যাচ হবে, বিকজ আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি, সিঙ্গাপুরে ম্যাচটা হবে, সিঙ্গাপুর কিন্তু আমাদের ওরা এখানে কিন্তু জিতে গিয়েছে। হ্যাঁ, সুতরাং এবং ওরা অলরেডি কোয়ালিফাই, এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে কিন্তু চলে গিয়েছে আমাদের গ্রুপ থেকে। সুতরাং আমি চাইবো যে আপনি যে স্কোয়াডে নিয়ে যান বা যারা এখানে, আপনি ওখানে গিয়ে অ্যাটলিস্ট পারফেক্ট 11টা নামায়েন। হ্যাঁ, কারণ আপনার টিমে কিন্তু দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার এখন যেতে পারবে না, তোপু এবং রাকিব। সুতরাং ওই দুইটা পজিশনে আপনি যদি এমন দুজন প্লেয়ারকে ইউজ করেন যারা ইজ ভেরি এক্সপিরিয়েন্স, এবং যারা আপনাকে ওই পজিশনগুলি যেতে ওদের দুজনের রিকভারটা করতে পারবে। হ্যাঁ, সো এইভাবে আপনি দলটাকে সাজান, আমার রিকোয়েস্ট থাকবে, যে কারণে যেটা আমাদের দলটা ভালো করুক এবং আমরা খুশি থাকতে পারি। হামজা চৌধুরীর কথা আমরা জানি যে হামজা সরাসরি এসে ভিয়েতনামে দলের সাথে যোগ দেবে, তো এই যে হামজা সরাসরি এসে ভিয়েতনামে দলের সাথে যোগ দেবে, তিনি আসলে কি মানিয়ে নিতে পারবেন কিনা দলের সাথে? তখন না, জাতীয় দলের ক্ষেত্রে আপনি অনেক সময় যে পাবেন তা কিন্তু না, জাতীয় দল সারা পৃথিবী এভাবেই চলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা হায়েস্ট 3 সপ্তাহ ট্রেনিং করে কিন্তু আপনি ম্যাচ খেলার সুযোগ পাবেন, এবং ওই ফিফা উইন্ডো যে সময়টা থাকে ওই সময়টাতেই কিন্তু আপনি ক্লাবগুলি কিন্তু আপনাকে প্লেয়ার দিবে। হ্যাঁ, হামজাকে চাইলেই আপনি খুব 10 দিন আগে আনতে পারবেন না। হ্যাঁ, ওই সিস্টেম নেই, কারণ হয়তো বাংলাদেশি প্লেয়াররা পাবে 10 দিন আগে যেতে, হামজা পারবে না। লেস্টার সিটি ইজ ভেরি প্রফেশনাল প্লেয়ার, ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব, এবং হামজা ইজ মোস্ট প্রফেশনাল প্লেয়ার। তো সেখান থেকে হামজাকে আপনি ওই ম্যাচ জিতে এসেও যদি সে খেলে, আপনি দেখবেন যে হামজা সব থেকে বেটার ফুটবল খেলছে, বিকজ হি ইজ মোস্ট প্রফেশনাল প্লেয়ার, হাউ টু পারফর্ম অন দ্য পিচ সে সেটা জানে। হ্যাঁ, তো অনেক ম্যাচ খেলা প্লেয়ার, এবং আপনি যদি দেখেন হামজার ক্লাব ফুটবলের থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল পারফরমেন্স আরও ভালো। আমাদের এখানে যে ম্যাচগুলি খেলেছে দেখবেন হামজার সাথে আমাদের প্লেয়ারের পারফরমেন্স ডিফারেন্স অনেক, বিকজ হি নো হাউ টু পারফর্ম। হ্যাঁ, এবং আপনি দেখেন লেস্টার সিটিতে
সে অনেক ম্যাচ খেলেছে, কয়টা গোল করেছে, বাট ন্যাশনাল টিমে তার অলরেডি 4-5টা গোল হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এখানে সে আরও আমার কাছে মনে হয় যে খেলাটা এনজয় করছে। হ্যাঁ, এবং ম্যাচ বাই ম্যাচ তার পারফরমেন্স ভালো হচ্ছে। সো হামজার আমার কাছে মনে হয় না যে ওই ভিয়েতনামে এসে সে টিমের সাথে অ্যাডাপ্ট করতে পারবে না। অবশ্যই সে অলরেডি হি নোস, সব টিমমেট সম্পর্কে তার জানা রয়েছে। বরং আমার কাছে মনে হয় যে সে যত বেশি রেস্ট পাবে ফিজিক্যালি, সে তত বেশি ভালো থাকবে এবং মাঠে ওইটা বেশি ইমপ্লিমেন্ট করতে পারবে। সিঙ্গাপুর ম্যাচে আপনি হামজাকে কোন রোলে দেখতে চান? না, হামজাকে আমি ওই হোল্ডিং মিডফিল্ডারের বাইরে আর কোথাও দেখতে চাই না। অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা যতগুলো ম্যাচ আমাদের এখানে খেলেছে প্রত্যেকটা ম্যাচই দুর্দান্ত খেলেছে। বাট বরং আমার কনসার্নে যা করলো যে হামজার সাথে আপনি তার সাইড মিডফিল্ডাররা কারা খেলবে এবং তাদের পারফরমেন্স কীরকম থাকবে, সেখানে আপনি কাদেরকে দেখলে মনে করেন যে হামজা আসলে আমাদেরকে একদম টপ লেভেলের খেলাটা উপহার দিতে পারবে? দেখেন, এইখানে একটা বড় কনসার্নের জায়গা হলো কোচ এক এক সময় হামজার সাথে এক এক রকমের প্লেয়ার ইউজ করে। হ্যাঁ, তো ইটস ডিপেন্ড অন অপোনেন্ট কারা, আপনি কোন সিস্টেম অফ প্লেতে খেলবেন, আপনার টার্গেটটা কি, ম্যাচ জিতবেন না ড্র করবেন, আইদার আপনি এটাকে মানে সিঙ্গাপুরকে হ্যান্ডেল করবেন কীভাবে, এটা কিন্তু ডিপেন্ড করে কোচের পুরো মানে আপনার প্ল্যানটা কী থাকবে। তো সেখানে একটা বড় রোল কিন্তু হামজার থাকবে। তো আপনি যদি 4-3-3 ফরমেশনে খেলেন এক রকমের মিডফিল্ড থাকবে, আপনি যদি 4-2-3-1 ফরমেশনে খেলেন সেরকম আর এক রকম মিডফিল্ড থাকবে। তো এটা পুরোটাই কিন্তু কোচের স্ট্র্যাটেজি থাকবে। তো আপনি যদি আমাকে বলেন সেখানে হয়তো আমি বলবো যে হামজাকে হোল্ডিং মিডফিল্ডে, হামজার সাথে জামাল রয়েছে, রেগুলার খেলছে আপনার এখানে। হ্যাঁ, জামাল খেলতে পারে। আমরা দেখতে পেয়েছি যে কাবরেরা মাঝখানে জামালকেও একাদশে নামাননি। হ্যাঁ, জামালকে একাদশে নামায়নি, বাট আবার অফিসিয়ালি হি ইজ ক্যাপ্টেন। তো এরকমের অনেক কিছুই কিন্তু দলের ভিতরে, মানে আমি যেটা বললাম যে তার আসলে মানে একটা দুইটা ভালো গুণ যে বলবো এরকম আমি আসলে খুঁজে পাই না। তো সেখান থেকে হামজার সাথে আপনি যদি হৃদয় রয়েছে এখানে, সোহেল রানা সিনিয়র রয়েছে, সোহেল রানা জুনিয়র রয়েছে, অপশন কিন্তু আছে, সমিত রয়েছে, মোরসালিন রয়েছে, যেহেতু রাকিব নাই, মোরসালিনকে হয়তো মোর অ্যাটাকিং খেলাবে, ফাহিম রয়েছে। তো টিমের সিস্টেমে কিন্তু প্লেয়ার রয়েছে, বাট আপনি আসলে প্রপার জায়গায় প্রপার ইলেভেনটা নামাতে পারবেন কি না, আমি যে ইলেভেনটা দেবো সেইটা তো অবশ্যই সে চুজ করবে না, তার নিজের একটা অন্যরকম ফিলোসফি রয়েছে। বাট আমার কাছে কথা হলো যে আপনি রং প্লেয়ারদের চুজ করেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ। সিঙ্গাপুর হাই প্রেসিং করে খেলবে, তাদের মাঠে অনেক দর্শক আসবে, তারা ম্যাচটা জিততে চাবে। সুতরাং আমাদের এখানে কিন্তু অনেক সিস্টেমটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। সুতরাং সেইখান থেকে যে লিমিনি দাঁড় করাক, আমার কাছে মনে হয় যে আমাদের খেলার সিস্টেমটা যেন ঠিক থাকে এবং হামজার রোলটা যে আপনি বলেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং হামজা সে কিন্তু সেটা রেগুলার পারফর্ম করে দেখাচ্ছে। এবং এই 26 আর 31 তারিখের সামনে যে দুইটা ম্যাচ আছে আমাদের এখানে, একদম সেরা একাদশ আপনার কাকে মনে হয়? আমার হতে পারে এখন ইজ ডিপেন্ড অন, দেখেন জাতীয় দলে তো একরকম, ক্লাব ফুটবল একরকম। হ্যাঁ, জাতীয় দলে খেলার এক্সপিরিয়েন্স প্লেয়ারদের এখানে একটু প্রাধান্য বেশি থাকে। হঠাৎ করে আপনি ইয়ং প্লেয়ারদের সুযোগ দিলে তারা হয়তো বড় ম্যাচ, ওই প্রেশারটা হয়তো ওভারকাম করতে পারবে না। বাট সেখান থেকে যেহেতু তপুর বর্মন নাই, সেন্টার ব্যাগে তারেক কাজী রয়েছে, সেখানে হয়তো কাকে সেন্টার ব্যাগে বিশ্বনাথ, পজিটিভ দিকগুলো যে বিশ্বনাথ আবার এই স্কোয়াডের ভিতর ঢুকে গিয়েছে অনেকদিন ইনজুরির পরে, এটা খুবই পজিটিভ। কারণ বিশ্বনাথ দ্যাট প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে জাতীয় দলের জার্সিতে বা ক্লাব ফুটবলে ও একজন ফাইটার আর কি। হ্যাঁ, সো এইটা আবার কাবরার জন্য বড় পজিটিভ প্লাস পয়েন্ট। তো সেন্টার ব্যাকটা নিয়ে কিন্তু আমার কাছে একটা বড় কনসার্নের জায়গা রয়েছে। সেখানে হয়তো আপনি কাকে ইউজ করবেন, সেখানে তারেক যেহেতু রয়েছে, তারেক কাজীর সাথে আমি জানি না তপু বর্মন নাই, ওই পজিশনটাতে কাকে সে ইউজ করবে। অ্যাট দ্য সেম টাইম জায়ান রয়েছে, সাদ রয়েছে রাইট ব্যাকে, মিডফিল্ডে হয়তো সোহেল রানা দুইজন থেকে একজন হয়তো স্টার্ট করবে হামজার সাথে, সমিত রয়েছে, মুরসালিন রয়েছে, ফাহিম, এরাই হয়তো স্টার্টিং 11-এ থাকবে। হ্যাঁ, তারপরেও এটা পুরোটাই কোচের উপরে ডিপেন্ড করে। আমার কথা যে কোচ পুরোটাই তার এটা তার উপরে ডিপেন্ড করে। এখানে আমি কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারবো না। বাট আমাদের ব্যাপার হলো যে আপনি ফেয়ার ইলেভেনটা দাঁড় করান যারা কিনা মাঠে পারফর্ম করতে পারবে, এবং পারফরমেন্স থেকে ব্যাপার হলো যে অপোনেন্টকে আপনার রিচার্জ করতে হবে, অপোনেন্টের স্ট্রং পয়েন্ট কোনগুলি ওইগুলির উপর বিবেচনা করে আপনাকে স্টার্টিং ইলেভেনটা দাঁড় করাতে হবে। থ্যাংক ইউ সো মাচ এমিলি, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে।